হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ মলয় ঘোষ। আজকের এই ভিডিওটা বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমে যারা পড়ছো তাদের জন্য, তাদের L1 টু ইংলিশ যেটা আছে তাদের জন্য। এই ভিডিওটা হচ্ছে তোমাদের এবছরের জন্য আমার শেষ ভিডিও, এবং এই ভিডিওর মধ্য দিয়ে আমি যে কোয়েশ্চেন এবং আনসার তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি আশাবাদী এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এবং আনসার তোমরা কমন পাবে। ক্লিয়ার? এবং সেই জন্যই আমি তোমাদেরকে বারংবার রিকোয়েস্ট করছি যে ভিডিও স্কিপ না করে প্রত্যেকটা কোয়েশ্চেন মন দিয়ে ভালো করে শুনে দরকার হলে নোট ডাউন করে রাখো। ঠিক আছে? কারণ এই কোয়েশ্চেনগুলো হচ্ছে এক একটা কোয়েশ্চেন সেট। ক্লিয়ার? 3টে কোয়েশ্চেন সেট আমি রেডি করেছি এবং সেই কোয়েশ্চেন সেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্লিয়ার? এবং এই কোয়েশ্চেন সেট থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, চলো দেখে নিই। নাম্বার 1, এবং এখানে বলে দিই একটা জিনিস, এখানে কিন্তু 4টে চ্যাপ্টার থেকে নিয়ে কোয়েশ্চেনগুলো করা আছে, চ্যাপ্টার ওয়াইজ নেই যে 1 2 3 4 5 ফার্স্ট চ্যাপ্টার, 6 7 8 9 10 সেকেন্ড চ্যাপ্টার, এভাবে নয়। ক্লিয়ার? চলো দেখি। যে প্লেন ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি বেসড অন, 1 নম্বর কোয়েশ্চেন কি? Plain language is completely based on, plain language সম্পূর্ণভাবে কিসের ওপর বেস করে আছে? 1 নম্বর অপশন টার্গেট অডিয়েন্স, 2 নম্বর অডিয়েন্স টার্গেট, 3 নম্বর বোথ এ অ্যান্ড বি, 4 নম্বর নান অফ দ্য অ্যাবভ অপশনস। ঠিক আছে? 1 নম্বর অপশন টার্গেট অডিয়েন্স, 2 নম্বর অডিয়েন্স টার্গেট, 3 নম্বর অপশন এ অ্যান্ড বি, 4 নম্বরে একটাও নয়। আনসার হবে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ প্লেন ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি বেসড অন টার্গেট অডিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, একটু অসুবিধা হবে কারণ সরস্বতী পুজোর বিসর্জনের বিভিন্ন প্রসেশন আসছে, এটা পাড়াতেও বক্স বাজছে, যার জন্য একটু হয়তো সাউন্ডে তোমাদের প্রবলেম হতে পারে। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও, কারণ এটা কাল থেকে চলছে এবং এটা আমাদের এখানে কন্টিনিউ 7 দিন চলবে, এবং এই 7 দিনের পর যদি তোমাদের ভিডিওটা আমি আপলোড করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্যই আজকে একটু কষ্ট করে হলেও আপলোড করছি এবং তোমরা একটু কষ্ট করে দেখে নাও। 2 নম্বর, ইন প্লেন ল্যাঙ্গুয়েজ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস is used instead of approximately? But in plain language, which of the following words is used instead of approximately? মানে প্লেন ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রক্সিমেটলি শব্দের পরিবর্তে আমরা কোন শব্দটা ইউজ করব? 4টে অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন হচ্ছে ইউজ, 2 নম্বর অপশন হচ্ছে অ্যাবাউট, 3 নম্বর অপশন হচ্ছে ট্রাই, 4 নম্বর হচ্ছে অ্যাপ্লাই। তাহলে অপশনগুলো কি কি? ইউজ, অ্যাবাউট, ট্রাই, অ্যাপ্লাই। আনসার হবে অ্যাবাউট। অ্যাপ্রক্সিমেটলি, এটা প্লেন ল্যাঙ্গুয়েজে যদি আমরা এই শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে অ্যাবাউট। নাম্বার 3, which language is called the model language in the domain of literature? Which language is called the model language in the domain of literature? সাহিত্যে বা সাহিত্য ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজকে মডেল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়? অপশন এ প্লেন ল্যাঙ্গুয়েজ, অপশন বি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, অপশন সি বোথ এ অ্যান্ড বি, মানে প্লেন এবং ফিগারেটিভ দুটোই,
অপশন ডি হচ্ছে নান, কোনোটাই নয়, এ বি সি কোনোটাই নয়। অবশ্যই আনসার হবে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, কারণ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কার জন্য মডেল না, লিটারেচারের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজটা মডেল? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে মডেল। নাম্বার 4, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম, কিসের সিস্টেম? অফ সাউন্ডস, words, patterns, etc. used by humans to communicate thoughts and feelings. আইবা বলছি, language is a system of words, sounds and patterns, etc. used by human, মানুষ ইউজ করে ওয়ার্ড, সাউন্ড, প্যাটার্ন এগুলো, to communicate thoughts and feelings, থট এবং ফিলিং গুলোকে একে অপরের সঙ্গে কমিউনিকেট করার জন্য। ইট ইজ ডিফাইন্ড, ল্যাঙ্গুয়েজের এই সংজ্ঞাটা কে দিয়েছেন? বাই সিএল বারবার, বাই হেনরি সুইট, বাই নোয়াম চমস্কি, আর অপশন ডি হচ্ছে ইন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এই সংজ্ঞাটা সিএল বারবার দিয়েছেন, হেনরি সুইট দিয়েছেন, নোয়াম চমস্কি দিয়েছেন, না অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে এটা লেখা আছে? আনসার হবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ কল্ড এ কন্ট্রাক্টেড সিমিলি? হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ কল্ড আ কন্ট্রাক্টেড সিমিলি? কোন অপশন, চারটে অপশনের মধ্যে কোন অপশনটাকে কন্ট্রাক্টেড সিমিলি বলা হয়? সিমিলির সংক্ষিপ্ত রূপ, সংকুচিত রূপ কাকে বলা হয়? মেটাফর, কনসিট, হাইপারবোল না পার্সনিফিকেশন? অবশ্যই মেটাফর। অপশন ছিল মেটাফর, কনসিট, হাইপারবোল, পার্সনিফিকেশন। কি না? মেটাফর। Number 6, the comparison is implicit. কি? The comparison is implicit in, কোথায় তুলনা লুকিয়ে থাকে? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফর, অপশন সি হাইপারবোল, অপশন সি অপশন ডি পার্সনিফিকেশন। তাহলে কি বলা আছে? কোন ফিগার অফ স্পিচে কম্প্যারিজনটা ইমপ্লিসিট, তোমাকে বুঝে নিতে হয়? সিমিলি, মেটাফর, হাইপারবোল না পার্সনিফিকেশন? অবশ্যই আনসার মেটাফর। 7 নম্বর, এ ক্যামেল ইজ দ্য শিপ অফ এ ডেজার্ট। এ ক্যামেল ইজ দ্য শিপ অফ এ ডেজার্ট। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এই লাইনটা কিসের এক্সাম্পল? সিমিলি, মেটাফর, কনসিট, হাইপারবোল? অপশনগুলো বলি, সিমিলি, মেটাফর, কনসিট, হাইপারবোল। অবশ্যই এটা কি মেটাফরের এক্সাম্পল। নাম্বার 8, দ্য বোটল রুইন্ড হিম। বোতল মানে আমরা যেটা বাংলায় বলি বোতল, রুইন্ড হিম, তাকে ধ্বংস করে শেষ করে দিল। এই যে লাইনটা, দ্য বোটল রুইন্ড হিম, দিস এক্সাম্পল অফ মেটোনিমি, এটা মেটোনিমির এক্সাম্পল। ক্লিয়ার? বিলংস টু দ্য ভ্যারাইটি অফ, কোন ভ্যারাইটি? মেটোনিমি যে 6টা ভ্যারাইটি ছিল সিয়াসেন, সেই 6টা ভ্যারাইটির মধ্যে কোন ভ্যারাইটির অন্তর্ভুক্ত? 1 নম্বর হচ্ছে সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। 2 নম্বরে আছে ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর দ্য এজেন্ট। 3 নম্বরে আছে অথর ফর হিজ ওয়ার্ক অ্যান্ড প্লেস ফর হিজ প্রোডাকশন, নাকি কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট? অপশন কি? সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড না। ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর দ্য এজেন্ট না, বোতল কোনো ইনস্ট্রুমেন্ট বা অর্গান নয়। অথর ফর হিজ ওয়ার্ক অ্যান্ড প্লেস ফর হিজ প্রোডাকশন, বোতল অথর নয়, বোতল প্লেস নয়। 4 নম্বর কি? কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট,
অবশ্যই কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে বোতল কি কন্টেনার, এই বোতলের মধ্যে যেটা আছে তাকে বোঝানো হচ্ছে। আমি বলছি বোতলকে, কিন্তু বোঝাতে চাইছি কাকে? না এই বোতলের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে, অর্থাৎ কন্টেন্টকে। ক্লিয়ার? দেখো তারপরে দেখো, which of the following is called an extended metaphor? Which of the following is called an extended metaphor? আগেরটা বলেছিলাম কন্ট্রাক্টেড সিমিলি, সেটা উত্তর হয়েছিল তোমার মেটাফর। এখন বলছি এক্সটেন্ডেড মেটাফর। মেটাফরটা কন্ট্রাক্টেড, তাহলে যেটাকে বাড়িয়ে দেওয়া হয়, ক্লিয়ার করে দেওয়া হয়, সেটা কি? অপশন দেখো, সিমিলি, মেটাফর, কনসেপ্ট, হাইপারবোল। অবশ্যই মেটাফরকে যখন বাড়িয়ে দেবো, ক্লিয়ার করে দেব, তখন সেটা কি হবে? সিমিলি। ক্লিয়ার? জাস্ট এ মিনিট, একটু ওয়েট করুন। দশ নম্বর দেখো, এ স্ট্রাইকিং ইঞ্জিনিয়াস কম্প্যারিজন। কি? এ স্ট্রাইকিং, একটা তুলনা, যে তুলনাটা শকিং, আমার স্ট্রাইক করবে, আঘাত করবে। ইঞ্জিনিয়াস মানে ইন্টেলেকচুয়াল, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। বিটুইন টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা হবে, কিন্তু সেই তুলনাটা কেমন? স্ট্রাইকিং। ইঞ্জিনিয়াস, হাইলি ইন্টেলেকচুয়াল মানুষদের ক্ষেত্রে সেটা বোধগম্য হওয়াটা সম্ভব। সেই কম্প্যারিজনকে কি বলা হয়? কনসেপ্ট, মেটাফর, আইরনি না মেটোনিমি? অপশন কি আছে? কনসেপ্ট, মেটাফর, আইরনি না মেটোনিমি? অবশ্যই সেটা হবে কনসেপ্ট। তারপর কি বলছে? ইউ আর এ স্নেল। স্নেল মানে শামুক। ইউ আর এ স্নেল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কিসের এক্সাম্পল? পার্সোনিফিকেশন, সিমিলি, কনসেপ্ট না মেটাফর? ইউ আর এ স্নেল, তাহলে তোমাকে তুলনা করা হচ্ছে কার মতো? স্নেইলের মতো। কোন গ্রাউন্ডে? না স্পিডের গ্রাউন্ডে। স্নেল যেমন খুব স্লো যায়, তোমার ওয়াকিংটা খুব স্লো, বা তোমার পেসটাও খুব স্লো, সেই জন্য তোমাকে তুলনা করা হচ্ছে স্নেলের সঙ্গে। কিন্তু তুলনাটা কি নয়? না এক্সপ্লিসিট নয়, বা ক্লিয়ার করে বলে দেওয়া নেই, ইমপ্লিসিট, তোমাকে বুঝে নিতে হচ্ছে। অতএব ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। নাম্বার 12, দ্য মেইন পারপাস অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ। দ্য মেইন পারপাস অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ ইজ, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মেন পারপাস কি? অনেকগুলো পারপাস আছে, অনেকগুলো উদ্দেশ্য আছে। আমরা ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করি? মেন পারপাস কি? টু রাইট, লেখা, টু রিড, পড়া, টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, এটি কমিউনিকেট, নাকি কমিউনিকেট করা, একে অপরের সঙ্গে কমিউনিকেট বা যোগাযোগ করা? অবশ্যই এটা টু কমিউনিকেট। যে হুইচ অফ দ্য ফলোইংস ইজ নট অ্যান এক্সাম্পল অফ নন ভার্বাল কমিউনিকেশন? আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, এখানে খুব অল্প করে আছে ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে? ভার্বাল মানে যেটা থ্রু ওয়ার্ডস, আর নন ভার্বাল মানে যেটা ওয়ার্ড ছাড়া অন্য কিছু, জেস্টার, পশ্চার, আই কন্ট্যাক্ট, সাইলেন্স, এগুলো সব। বুঝে নিচের কোনটা, হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ নট অ্যান এক্সাম্পল অফ নন ভার্বাল কমিউনিকেশন? কোনটা নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল নয়? 1 নম্বর ওয়ার্ডস, 2 নম্বর জেস্টার্স, 3 নম্বর ফেসিয়াল এক্সপ্রেশনস, মুখের এক্সপ্রেশন, 4 নম্বর বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে বডি ল্যাঙ্গুয়েজও হবে না, ফেসিয়াল এক্সপ্রেশনও হবে না, জেস্টারও হবে না। তাহলে কি হবে? ওয়ার্ডস। কারণ ওয়ার্ডের মধ্য দিয়ে কি হয়? ভার্বাল কমিউনিকেশন হয়। এটাই বলেছে নট অ্যান, কি বলেছে? নট অ্যান এক্সাম্পল অফ নন ভার্বাল। নন ভার্বাল এক্সাম্পল নয় কোনটা? তাহলে ওয়ার্ডস।
Number 14. It is so hot that you could fry an egg on the sidewalk. এত গরম, it is so hot that you could fry an egg on the sidewalk. Sidewalk মানে পেভমেন্ট বা ফুটপাথ। এত গরম যে তুমি যদি ফুটপাথের উপর একটা ডিম ভাঙো, ডিমটা ফ্রাই হয়ে যাবে। এটা কি হয়? ইম্পসিবল। কিন্তু কি করা হলো, আমি কোনো কিছু জিনিসকে মানে অতিরিক্ত গরমটাকে বোঝাবার জন্য আমি সেটা বাড়িয়ে বাড়িয়ে বলে দিলাম, তাই তো? তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এই বাড়িয়ে বাড়িয়ে বলাটা কি? মেটোনিমি, হাইপারবোল, ইউফেমিজম না প্যাথেটিক ফ্যালাসি? মেটোনিমি না হাইপারবোল না ইউফেমিজম না প্যাথেটিক ফ্যালাসি? অবশ্যই হাইপারবোল। নাম্বার 15. She is as thin as the toothpick. টুথপিক আমরা দাঁত খুঁটি, বলছে সে একটা টুথপিকের মতোই রোগা। হ্যাঁ রোগা, ঠিক আছে, আমি বলছি খুবই রোগা, কিন্তু একটা টুথপিকের মতো কি হবে? হবে না। তাহলে তার সে যে ভীষণ রোগা, এটা বোঝানোর জন্য আমরা তাকে টুথপিকের সঙ্গে তুলনা করলাম এবং আমরা সেইটাকে একটু বাড়িয়ে বলে দিলাম। তার মানে সে যে রোগার পরিমাণটাকে আমরা একটু বাড়িয়ে বললাম। এই বাড়িয়ে বলাটা কি এক্সাম্পল? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটোনিমি, হাইপারবোল, ইউফেমিজম না প্যাথেটিক ফ্যালাসি? অবশ্যই হাইপারবোল। সি অফার্স ইউ, সি SHEC, সি অফার্স ইউ 1,000 থ্যাঙ্কস। সে তোমাকে হাজার হাজার ধন্যবাদ দিল। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, ধন্যবাদ হাজার হাজার দেয় কি? হাজারবার কি ধন্যবাদ 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 এভাবে হাজারবার বলে? বলে না। সেই কৃতজ্ঞতাটা ভীষণ ভাবে প্রকাশ করলে এটা বোঝানো যায়। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? বাড়িয়ে বলছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটোনিমি, হাইপারবোল, ইউফেমিজম না প্যাথেটিক ফ্যালাসি? কি কি? মেটোনিমি, হাইপারবোল, ইউফেমিজম না প্যাথেটিক ফ্যালাসি? অবশ্যই হাইপারবোল। এবার বলছে 17 নম্বরে, ইন হাইপারবোল, হাইপারবোল যে ফিগার অফ স্পিচটা, সেখানে কি হয়? ওয়ান থিং ইজ সেড বাট দ্য অপোজিট ইজ মেন্ট। একটা জিনিস বলা হয়, অন্য জিনিস বোঝানো হয়। এটা হচ্ছে অপশন এ। অপশন বি কি? সামথিং ইজ স্টেটেড, কোনো কিছু বলা হয় ইন অ্যান এক্সেসিভ ম্যানার, মানে বাড়িয়ে বাড়িয়ে। এটা অপশন বি। অপশন সি কি? দ্য অ্যাকচুয়াল স্টেটমেন্ট ইজ স্টেটেড ইন এ পোলাইট ওয়ে। কি? দ্য অ্যাকচুয়াল স্টেটমেন্ট ইজ স্টেটেড ইন আ পোলাইট ওয়ে। আসল যে ঘটনা, সেই ঘটনাটাকে পোলাইটলি বলা হচ্ছে, মানে কমিয়ে একটু বলা হচ্ছে, তা ওয়েটটা কমিয়ে দেওয়া হচ্ছে। অপশন ডি, হিউম্যান কোয়ালিটিজ আর অ্যাট্রিবিউটেড টু ন্যাচারাল অবজেক্টস। নাকি হিউম্যান কোয়ালিটিগুলোকে যখন ন্যাচারাল অবজেক্টের উপর চাপিয়ে দিই তখন তাকে হাইপারবোল বলে। অপশন এ কি ছিল? ওয়ান থিং ইজ সেড বাট দ্য অপোজিট ইজ মেন্ট। অপশন বি কি ছিল? সামথিং ইজ স্টেটেড ইন অ্যান এক্সেসিভ ম্যানার। নাম্বার সি ছিল, সরি অপশন সি ছিল, দ্য অ্যাকচুয়াল স্টেটমেন্ট ইজ স্টেটেড ইন এ পোলাইট ওয়ে। অপশন ডি ছিল, হিউম্যান কোয়ালিটিজ আর অ্যাট্রিবিউটেড টু ন্যাচারাল অবজেক্ট। তাহলে হাইপারবোলে কোনো কিছু জিনিস কি হয়? বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। অতএব হবে অপশন বি, সামথিং ইজ স্টেটেড ইন অ্যান এক্সেসিভ ম্যানার। Number 18, a gap between appearance and reality is found in appearance এবং reality, এই দুটো মাঝের যে গ্যাপ, এই গ্যাপটা কোন ফিগার অফ স্পিচে দেখতে পাওয়া যায়? আইরনি, মেটোনিমি, হাইপারবোল না ইউফেমিজম? আইরনিতে কি হয়? আইরনিতে ওয়ান থিং ইজ সেড বাট দ্য অপোজিট ইজ মেন্ট। আমি একটা জিনিস বলছি কিন্তু বোঝাচ্ছি আরেকটা জিনিসকে।
মেটোনিমিতে কি হয় না একটা জিনিসকে বলছি কিন্তু বোঝাচ্ছি অন্য জিনিসকে, আর আইরনিতে আমি একটা জিনিসকে বলছি বোঝাচ্ছি তার উল্টোটাকে। হাইপারবোলে কোনো জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। ইউফেমিজমে কি হয় না কোনো জিনিসকে পোলাইট ওয়েতে বলা হয়। তাহলে কি হবে না আমি একটা জিনিসকে বলছি তার বোঝাচ্ছি অন্য জিনিসকে, আমার অ্যাপিয়ারেন্স এই কিন্তু রিয়েলিটি এই। তাহলে এই অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটির মধ্যে গ্যাপ থাকে কোথায়? আইরনিতে। Number 19. Which of the following statement is an example of irony? নিচের চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আইরনির এক্সাম্পল? কি আছে? এক নম্বর যে সি ইজ এ বুলেট, সে হচ্ছে একটা বুলেট, মানে সে বুলেটের মতো স্পিডে যায় না, কারণ এটা হবে না, সি এর সঙ্গে বুলেটের তুলনা হচ্ছে। অপশন বি হি ইজ নো মোর, সে আর নেই, এটাও হবে না, এটা হবে কিসের এক্সাম্পল? ইউফেমিজম। অপশন সি আই এম সো হাংরি, আমি এত ক্ষুধার্ত দ্যাট আই ক্যান ইট আ গোট, আমি একটা ছাগল পর্যন্ত খেয়ে নিতে পারি, এটাও হবে না, কারণ এখানে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। তাহলে হবে কোনটা? যে ওয়াও ইউ কুড উইন অ্যান অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস, বাহ তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াও তুমি এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পুরস্কার পেতে পারো। অ্যাকচুয়ালি কি বলতো, এটা মক করা হচ্ছে, তুমি তার মানে ভীষণ আনটিডি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, এতটাই আনটিডি এতটাই তোমাকে আমি মক করে বা বিদ্রুপ করে বলছি যে বাহ তুমি তো যা পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য একটা পুরস্কার পাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমি একটা বললাম কিন্তু বোঝালাম তার অপোজিটকে, এটা হচ্ছে আইরনির এক্সাম্পল। 20 অর্থাৎ 20 নম্বর কোয়েশ্চেন, ডাবল নেগেটিভ ইজ ইউজড। ডাবল নেগেটিভ কোথায় ইউজ করা হয়? টু এমফাসাইজ এ স্ট্রং পজিটিভ আইডিয়া। একটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক বা পজিটিভ আইডিয়া তাকে আমি প্রেজেন্ট করব নেগেটিভ ওয়েতে, ডাবল নেগেটিভ ভাবে। ক্লিয়ার? ডাবল নেগেটিভ ইজ ইউজড টু এমফাসাইজ এ স্ট্রং পজিটিভ আইডিয়া ইন কোথায়? অপশন এ হাইপারবোল, অপশন বি ইউফেমিজম, অপশন সি লিটোটেস, অপশন ডি এক্সাজারেশন। কি বললাম? একটা স্ট্রং পজিটিভ আইডিয়াকে আমি নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করব কোন ফিগার অফ স্পিচে? 1 নম্বর হাইপারবোল, 2 নম্বর ইউফেমিজম, 3 নম্বর লিটোটেস, 4 নম্বর এক্সাজারেশন। যেটাই হাইপারবোল সেটাই হচ্ছে এক্সাজারেশন, অতএব অপশন এ অপশন ডি হলো না। ইউফেমিজমে কি হয়? কোনো জিনিসকে পোলাইট ওয়েতে বলা হয়, এটাও হলো না, তাহলে অপশন সি লিটোটেস। ক্লিয়ার? তাহলে উত্তর হবে লিটোটেস। এই হলো একটা সেট 20টা। চলো 2 নম্বর সেটটা একটু দেখি। দ্য কোয়ালিটি অফ বিং বোরিং, কমনপ্লেস অ্যান্ড অর্ডিনারি। অর্থাৎ কোনো একটা লিটারারি পিস তার কোয়ালিটিটা হচ্ছে খুব বোরিং, খুব কমন প্লেস, অর্ডিনারি, সেই জিনিসটাকে কি বলা হয়? ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি? অবশ্যই ব্যানালিটি। কোনো জিনিস যখন জিনিসের কোয়ালিটি যখন বোরিং হবে, কমন প্লেস হবে, অর্ডিনারি হবে, তখন তাকে বলা হবে ব্যানালিটি। নাম্বার 2, repeated use or following or adopting the convention of earlier users reduces an item to the level of, কি বললাম? repeated use, আমি বারবার রিপিট করছি, or following আমি ফলো করছি, or adopting আমি নিয়ে নিচ্ছি, the convention of earlier users, আমার আগে যারা ব্যবহার করেছে তাদেরকে আমি ডিরেক্টলি ফলো করছি, বা তারা যেটা লিখেছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, বা আমি সেটাকে আবার রিপিটেড ইউজ করছি।
এর ফলে কি হবে, রিডিউসেস অ্যান আইটেম, কোন লেখা বা কোন আইটেমটা কি হবে, টু দ্য লেভেল অফ, কোন পর্যায়ে নেমে যাবে। আমি যদি অন্যের থেকে নকল করি বা সেটা রিপিটেডলি ইউজ করি, তাহলে জিনিসটা কোন পর্যায়ে নেমে যায়, ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি, অবশ্যই ব্যানালিটি। 3 নম্বর, দ্য কনসেপ্ট অফ ফোরগ্রাউন্ডিং। এই ব্যানালিটি থেকে বেরিয়ে আসার জন্য দুটো উপায়, ফোরগ্রাউন্ডিং আর ডেভিয়েশন। দ্য কনসেপ্ট অফ ফোরগ্রাউন্ডিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, ফোরগ্রাউন্ডিং এই আইডিয়াটা, এই কনসেপ্টটা কারা চালু করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, প্রেগ স্কুল অফ লিঙ্গুইস্টস নাকি স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি। আরেকবার বলি, দ্য কনসেপ্ট অফ ফোরগ্রাউন্ডিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এই ফোরগ্রাউন্ডিং কনসেপ্টটা চালু করেছে কারা, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, প্রেগ স্কুল অফ লিঙ্গুইস্টস না স্ট্র্যাটফোর্ড ইউনিভার্সিটি। অবশ্যই আনসার হবে প্রেগ স্কুল অফ লিঙ্গুইস্টস। এটা মনে হচ্ছে এবছর আসবে। নাম্বার 4, এ ফর্ম অফ টেক্সচুয়াল প্যাটার্নিং। এই যদি কোশ্চেনটা আসে এই লাইন দিয়েই আসবে, আমি যেটা বলছি। এ ফর্ম of textual patterning which is motivated specifically for literary aesthetic purposes is called, বুঝে টেক্সচুয়াল প্যাটার্নিং এর একটা ফর্ম, a form of textual patterning which is motivated specifically, যেটা মোটিভেট করা হয় কি জন্য, ফর লিটারারি এস্থেটিক পারপাসেস। কোনো একটা লিটারারি পিস সেটাকে আরো সুন্দর করার জন্য আমি যখন টেক্সচুয়াল প্যাটার্নিংটাকে ব্যবহার করব, সেই টেক্সচুয়াল প্যাটার্নিংটাকে কি বলা হয়, ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি। ব্যানালিটি না ফোরগ্রাউন্ডিং না ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি, অবশ্যই ফোরগ্রাউন্ডিং। ঠিক আছে, এটা আশা করছি আসবে। 5 নম্বর, যে when literary artists break the rules of language, যখন লিটারারি আর্টিস্টরা, রাইটাররা ল্যাঙ্গুয়েজের রুলটাকে ব্রেক করে যান ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, ইট ইজ কল্ড, তখন তাকে কি বলা হয়, ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি। কি কি অপশন, ব্যানালিটি, ফোরগ্রাউন্ডিং, ডেভিয়েশন না অ্যাম্বিগুইটি। আনসার হবে ডেভিয়েশন, এটাও ইম্পর্টেন্ট। নাম্বার 6, যে when deviation is both of spelling and of pronunciation, এবার ডেভিয়েশন অনেক ভাগ আছে, সেই ভাগের মধ্যে বলছে ডেভিয়েশনটা যখন স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের ডেভিয়েশন, ইট ইজ কল্ড, তখন তাকে কি বলা হয়, অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল না সিনট্যাকটিক ডেভিয়েশন। অবশ্যই অর্থোগ্রাফিক। ঠিক আছে, অপশনগুলো বলে দিই, অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল না সিনট্যাকটিক, অবশ্যই অর্থোগ্রাফিক ডেভিয়েশন। যে when deviation is of punctuation, ডেভিয়েশনটা যখন পাংচুয়েশনের উপর বেস করে হবে, স্পেলিং বা প্রোনাউন্সিয়েশনের উপর নয়। যখন পাংচুয়েশন, ছেদ বা জ্যোতিচিহ্ন, যেখানে আমার ছেদ বা জ্যোতিচিহ্ন দেওয়া উচিত সেখানে আমি দিলাম না, আমি অন্য জায়গায় দিলাম, দিয়ে আমি রুলটাকে ব্রেক করলাম, এই ডেভিয়েশনটাকে কি বলা হবে, ইট ইজ কল্ড অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল না সিনট্যাকটিক ডেভিয়েশন। কি, অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল
না সিনট্যাকটিক ডেভিয়েশন। অর্থোগ্রাফিক হবে না, কারণ অর্থোগ্রাফিক স্পেলিং আর প্রোনাউন্সিয়েশনে গ্রাফোলজিক্যাল। আনসার হবে গ্রাফোলজিক্যাল। নাম্বার 8, দ্য ইউজ অফ, কি দ্য ইউজ অফ, কিসের ইউজ? দ্য ইউজ অফ এভার ডিউরিং ডার্ক ইনস্টেড অফ এন্ডিউরিং। কি বললাম? এভার ডিউরিং, এভার ডিউরিং ডার্ক, আমি এইটা ব্যবহার করলাম। ইনস্টেড অফ এন্ডিউরিং, কার পরিবর্তে? এন্ডিউরিং শব্দের পরিবর্তে। দিয়ে আমি রুলটা ব্রেক করে দিলাম। অ্যাবাউট দ্য হেল, হেল সম্পর্কে, মানে হেল নরক, নরককে যখন বিশেষিত করছি তখন এন্ডিউরিং এর পরিবর্তে আমি লিখছি এভার ডিউরিং ডার্ক। ঠিক আছে? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। এইটা কিসের এক্সাম্পল? অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল, সিনট্যাকটিক। অর্থোগ্রাফিক নয়, অর্থোগ্রাফিকটা হচ্ছে স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন। গ্রাফোলজিক্যাল নয়, গ্রাফোলজিক্যালটা হচ্ছে তোমার পাংচুয়েশনের দিক থেকে। লেক্সিক্যাল না সিনট্যাকটিক? অবশ্যই লেক্সিক্যাল ডেভিয়েশন। ক্লিয়ার? তারপরে দেখিয়েছে যে ব্রেকিং ওয়ার্ড ফরমেশন। কি? ব্রেকিং ওয়ার্ড ফরমেশন রুলস, ব্রেকিং ওয়ার্ড ফরমেশন রুলস অফ ল্যাঙ্গুয়েজ। ব্রেকিং ওয়ার্ড ফরমেশন রুলস অফ ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ড যখন ফরমেশন হয়, কখনো প্রেফিক্স যোগ করে ওয়ার্ড তৈরি করতে পারি, সাফিক্স যোগ করে ওয়ার্ড তৈরি করতে পারি। এই যে ফরমেশনগুলো, রুলগুলো যে আমি ব্রেক করে দিচ্ছি, আমি নিয়ম মানছি না, ইজ কল্ড, তখন তাকে বলা হয় অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল না সিনট্যাকটিক? অবশ্যই লেক্সিক্যাল। ক্লিয়ার? ওয়ার্ড ফরমেশন রুল যখন ব্রেক করব তখন তাকে বলা হবে লেক্সিক্যাল ডেভিয়েশন। নাম্বার 10, the sentence poetry I love but grammar I loathe. কি? poetry I love but grammar I loathe. poetry I love but grammar I loathe. LOATHE, মানে আমি পোয়েট্রি ভালোবাসি কিন্তু গ্রামারকে আমি ঘৃণা করি, হেট করি। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? অর্থোগ্রাফিক ডেভিয়েশন, গ্রাফোলজিক্যাল ডেভিয়েশন, লেক্সিক্যাল ডেভিয়েশন না সিনট্যাকটিক ডেভিয়েশন? আমরা এতক্ষণ অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল পড়েছি। সিনট্যাকটিক ডেভিয়েশনটা কি? যখন কি হবে না সেন্টেন্স স্ট্রাকচারের ডেভিয়েশন হবে তখন তাকে বলা হবে সিনট্যাকটিক। এখানে সেন্টেন্স স্ট্রাকচারের ডেভিয়েশন হয়েছে, আগে সাবজেক্ট আসেনি, আগে অবজেক্ট চলে এসছে, আগে অবজেক্ট তারপর সাবজেক্ট তারপর ভার্ব, অতএব এটা হবে সিনট্যাকটিক ডেভিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলছে যে হোয়েন ডেভিয়েশন ইজ অফ সেন্টেন্স স্ট্রাকচার, যখন ডেভিয়েশনটা সেন্টেন্স স্ট্রাকচারের দিকে হবে, অর নর্মাল ওয়ার্ড অর্ডার, অথবা ওয়ার্ডগুলো অর্ডারগুলো চেঞ্জ হয়ে যাবে, ইট ইজ কল্ড, তখন তাকে কি বলা হবে? অর্থোগ্রাফিক, গ্রাফোলজিক্যাল, লেক্সিক্যাল না সিনট্যাকটিক? এখনই বললাম যখন ওয়ার্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে তখন তাকে বলা হবে সিনট্যাকটিক ডেভিয়েশন। নাম্বার 12, যে হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন। হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন মানে পাশাপাশি অবস্থান অফ টু অর মোর দ্যান টু ওয়ার্ডস। দুটো শব্দ তারা হাতে হাত ধরে যাবে, মানে ওই শব্দের সঙ্গে ওই শব্দটাই যাবে। যেমন ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, কিউ এর পরে ইউ থাকবে, তাই তো, থাকতেই হবে। ঠিক সেরকম এই শব্দের সঙ্গে এই শব্দটাই যায়। যেমন বোকে, তাই তো, বিএসসি এখন বোকে কি হবে? বোকে শব্দের সঙ্গে কোন শব্দ যাবে? ফ্লাওয়ার, ফ্লাওয়ার বোকে, তাই তো। এই যে ঘটনাটা ঘটে সেটাকে কি বলা হয়? ব্যানালিটি, অ্যাম্বিগুইটি, প্যারালালিজম না কলোকেশন? আরেকবার বলি, ব্যানালিটি না অ্যাম্বিগুইটি না প্যারালালিজম না
কলোকেশন, অবশ্যই একে বলা হয় কলোকেশন। ঠিক আছে। নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ নট ট্রু। নিচের চারটে অপশন আছে, কোনটা ঠিক নয়। বলছে পাওয়ারফুল কফি, এই শব্দটা কি ম্যাচ করে? পাওয়ারফুল কফি। ডেলিভার এ লেকচার, এটা কি হয়? নাকি ক্লিয়ার হার্ডলস, HURDLES, নাকি বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড। এগুলো হচ্ছে সব কলোকেশনের এক্সাম্পল। চারটের মধ্যে কোনটা কলোকেশনের এক্সাম্পল নয়? বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড কলোকেশনের এক্সাম্পল, ক্লিয়ার হার্ডলস কলোকেশনের এক্সাম্পল, ডেলিভার এ লেকচার সেটাও কলোকেশনের এক্সাম্পল। অতএব আনসার হবে পাওয়ারফুল কফি, এটা ঠিক নয়। উত্তর হচ্ছে ছিল স্ট্রং কফি। নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিমিলার of the expression widow making, unchiding, unfathering, deep sea? কি আমি এটা যখন ক্লাস করাই তখন বলে দিয়েছিলাম, তাও একবার লিখে দিচ্ছি। উইডো, উইডো মানে বিধবা। উইডো মেকিং, আচ্ছা, আনচাইল্ডিং, and unfathering. Unfathering, deep sea. একটা সমুদ্রকে বর্ণনা করছে কিভাবে? উইডো মেকিং। সমুদ্রে যারা মাছ ধরতে যায় সে যদি মারা যায় তাহলে তার স্ত্রী উইডো হবে। সে কি হবে? সে চাইল্ডলেস হবে। আর যে বাচ্চাটা থাকবে সে আনফাদার, সে বাবা হারা হবে। এই যে জিনিসটা, এই যে আমি এক্সপ্রেশনটা লিখেছি, এই এক্সপ্রেশনের পরিবর্তে কোন এক্সপ্রেশনটা নিচে ইউজ করা যাবে? বাউন্ডলেস সি, না ফ্যাদমলেস সি, না বটমলেস সি, না কাউন্টলেস সি। মানে আমি যেটা বলতে চাইছি, এই এক্সপ্রেশনটার পরিবর্তে চারটে অপশন দিয়েছি। চারটে অপশনের মধ্যে তিনটে এক্সপ্রেশন এর মিনিংটাকে বোঝাচ্ছে, একটা এক্সপ্রেশন এর মিনিংকে বোঝাচ্ছে না, সেটা খুঁজে বার করতে হবে। কি সেটা? বাউন্ডলেস সি মানে সীমাহীন, ঠিকই তো, সমুদ্র তো সীমাহীন। ফ্যাদমলেস মানে তল পাওয়া যায় না, ঠিকই তাই। বটমলেস, নিচে কোনো সীমানা নেই। আর কি কাউন্টলেস সি, এটা হয় না। কাউন্টলেস সি আমরা বলি বটমলেস সি, ফ্যাদমলেস সি, বাউন্ডলেস সি, এটা বলি। তাহলে আনসার হবে কাউন্টলেস সি। নাম্বার 15, ইফ সামওয়ান রাইটস, কেউ যদি লেখে হার্টি কন্ডোলেন্স, কি হার্টি কন্ডোলেন্স ইনস্টেড অফ হার্টফেল্ট কন্ডোলেন্স, কি বললাম? হার্টি, HEARTY, হার্টি কন্ডোলেন্স, HEARTY, হার্টি কন্ডোলেন্স ইনস্টেড অফ, এটা লিখলো কার পরিবর্তে? হার্টফেল্ট কন্ডোলেন্স এর পরিবর্তে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, হার্টফেল্ট পরিবর্তে হার্টি কন্ডোলেন্স, এটা কিসের এক্সাম্পল? অর্থোগ্রাফিক, লেক্সিক্যাল, কলোকেশনাল, গ্রাফোলজিক্যাল ডেভিয়েশন। সাধারণত আমরা হার্টফেল্ট কন্ডোলেন্সই বলি, তাই তো, আমার একদম হৃদয়ে, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, সেখান থেকে। কিন্তু এটা না বলে আমি একটু ডেভিয়েট করলাম, একটু সরে গেলাম, বিচ্যুতি ঘটালাম, কি হার্টি কন্ডোলেন্স বললাম, আমার অন্তরের কন্ডোলেন্স, মানে অন্তরের শোক বার্তা। ঠিক আছে, এটাও হয়, কিন্তু এই চিরাচরিত কোথাকে ব্রেক করে গিয়ে আমি এটা করলাম। তাহলে কিসের কন্ডোলেন্স, কিসের এক্সাম্পল? এটা হচ্ছে কলোকেশনাল ডেভিয়েশনের এক্সাম্পল। নাম্বার 16, which of the following options is not an example of paradox? Paradox মানে হচ্ছে আপাত বিরোধ। কি আপাত বিরোধ বা স্ববিরোধ,
আপাত বিরোধ বা স্ববিরোধ। অনেস্ট ইডিওসি, যদি অনেস্ট হয় তাহলে ইডিওসি হবে না। হোপ অ্যান্ড হোপলেসনেস, হোপ আর হোপলেসনেস হবে না। গেস অ্যান্ড গড হবে না। বাইটিং কোল্ড নাকি বাইটিং BITTING, বাইটিং কোল্ড, এটা হচ্ছে প্যারাডক্সের এক্সাম্পল নয়। আমি কিন্তু নট অ্যান এক্সাম্পল বলেছি। তাহলে অনেস্ট ইডিওসি, দেখো অনেস্ট আর ইডিওক, এটা প্যারাডক্স হচ্ছে আপাত বিরোধ। হোপ আর হোপলেসনেস কি করে হয়? হোপ যদি থাকে সেখানে হোপলেসনেস থাকবে না। গেস অ্যান্ড গড, যেখানে গেস থাকবে সেখানে গড থাকবে না, যেখানে গড থাকবে সেখানে গেস থাকবে না। তাহলে কি হবে? বাইটিং কোল্ড, এটা হচ্ছে আনসার। বাকি তিনটে কিন্তু প্যারাডক্সের এক্সাম্পল। অনেস্ট ইডিওসি, হোপ অ্যান্ড হোপলেসনেস, গেস অ্যান্ড গড, এগুলো প্যারাডক্সের এক্সাম্পল। আচ্ছা, 17 নম্বর, I kissed thee before I killed thee. I kissed thee before I killed thee. তাকে হত্যা করার আগে আমি তাকে চুম্বন করেছিলাম। It is an example of, এই লাইনটা কিসের এক্সাম্পল? গতবার পড়েছিল। foregrounding, parallelism, deviation না register? আনসার হবে parallelism. I kissed thee before I killed thee. কিসের এক্সাম্পল? parallelism. Number 18, বলছে when language is foregrounded through repetition of whole or part of a sentence. ভাষাকে যখন আমি ফোরগ্রাউন্ড করব, মানে তুলে ধরবো, রিপ্রেজেন্ট করব, কিভাবে? থ্রু রিপিটেশন অফ হোল অর পার্ট অফ এ সেন্টেন্স, কোনো বাক্যের সম্পূর্ণটা রিপিট করব, আবার বা তাই সেই বাক্যের কিছুটা অংশকে আমি রিপিট করব। এইভাবে যখন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইবো তখন তাকে কি বলা হবে? ইট ইজ কল্ড ফোরগ্রাউন্ডিং, প্যারালালিজম, ডেভিয়েশন, register. এটা ভীষণ ইম্পর্টেন্ট। when language is foregrounded through repetition of whole or part of a sentence, it is called parallelism. clear? তাহলে আনসার হবে parallelism. আচ্ছা, tomorrow and tomorrow and tomorrow কিসের এক্সাম্পল? এটা এক্সাম্পল হচ্ছে প্যারালালিজমের বা রিপিটিশনের এক্সাম্পল। ঠিক আছে, যদি এই প্যারালালিজম বা রিপিটিশন অপশন না থাকে, যদি এগুলো থাকে, অনোমাটোপইয়া, অক্সিমোরন, প্যারাডক্স, অ্যালিটারেশন, তখন হবে অ্যালিটারেশন। টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো, টি 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 রিপিট হচ্ছে, ঠিক আছে, অ্যালিটারেশন। যদি প্যারালালিজম বা রিপিটেশন কোনো অপশনে থাকে সেটা হবে, যদি ওগুলো না থাকে, যদি থাকে অ্যালিটারেশন, তখন অ্যালিটারেশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা পেলাম অক্সিমোরন। কি পেলাম? অক্সিমোরন। আমি তোমাদের পড়িয়েছিলাম, তাও বলি। অক্সিমোরন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেখানে দুটো বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসবে। কি? বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসবে। যেমন আমি যদি বলি হি ইজ রেগুলারলি ইরেগুলার, হি ইজ রেগুলারলি ইরেগুলার, সে যদি রেগুলার হয় তাহলে আবার ইরেগুলার কি করে হবে? ঠিক আছে, হি ওয়ার্কড ইন অ্যান আইডল বিজি ওয়ে বা ম্যানার, হি ওয়ার্কড ইন অ্যান আইডল বিজি ওয়ে বা ম্যানার। সে যদি আইডল হয় তাহলে সে বিজি কি করে হবে? যে অলস সে বিজি হয় নাকি? বা যে বিজি সে অলস হয় নাকি? হয় না। এইরকম যদি বিপরীত আইডিয়াগুলো পাশাপাশি বসে কোনো বাক্যের মধ্যে, তখন সেটা কিসের এক্সাম্পল হয়? তখন সেটা হয় অক্সিমোরনের এক্সাম্পল। ক্লিয়ার? দেখো তারপরে কি 20 নম্বর দেখো, অ্যান ইন্ট্রা সেন্টেন্স রিপিটিশন। কি? অ্যান ইন্ট্রা সেন্টেন্স রিপিটিশন or repetition is within a sentence. যদি কোনো রিপিটিশন একটা সেন্টেন্সের মধ্যেই হয়ে থাকে, ইট ইজ কল্ড, তখন তাকে কি বলা হয়? ফোরগ্রাউন্ডিং, রিকার্সিভনেস, অ্যালিটারেশন না রেজিস্টার?
তখন তাকে বলা হবে রিকার্সিভনেস। এটা আমি টপিকে আলোচনা করিনি, এখন বলে দিচ্ছি। সংজ্ঞার এই লাইনটাকে মনে রেখে দেবে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো কি হয় রিপিটেশনটা ঘটে তখন সেটা কিসের এক্সাম্পল? রিকার্সিভনেস। 21. The sentence the river glideth, keyword glideth, তোমরা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্লাস 11 পড়েছিলে, সেখানে ছিল। The river glideth at his own sweet will. It is an example of a লাইনটা, the river glideth at his own sweet will, কিসের এক্সাম্পল? অর্থোগ্রাফিক ডেভিয়েশন, গ্রাফোলজিক্যাল ডেভিয়েশন, কলোকেশনাল ডেভিয়েশন না সিনট্যাকটিক ডেভিয়েশন? কি হচ্ছে এখানে? দেখো গ্লাইডেড অ্যাকচুয়ালি কি ওয়ার্ড বলো তো? গ্লাইডস। তাহলে স্পেলিং এর ডিফারেন্স ঘটে যাচ্ছে, আর যখন স্পেলিং এর ডিফারেন্স ঘটবে তখন তাকে বলা হবে অর্থোগ্রাফিক ডেভিয়েশন। ক্লিয়ার? তারপরে দেখো 22. Which expression is correct? নিচের চারটে অপশন দেওয়া আছে, দিয়ে বলে যে কোন এক্সপ্রেশনটা সঠিক। বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড, নাকি সিভিয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড, না অ্যাকিউটলি ডিসঅ্যাপয়েন্টেড? অ্যাকিউটলি ডিসঅ্যাপয়েন্টেড হয় না, সিভিয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড হয় না, স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড হয় না, তাহলে কি হবে? বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড। এটা হচ্ছে ঠিক। অপশনগুলো আগে বলে দিই, বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, স্ট্রংলি ডিসঅ্যাপয়েন্টেড, সিভিয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড, না অ্যাকিউটলি ডিসঅ্যাপয়েন্টেড? অবশ্যই বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, এটাই হচ্ছে ঠিক। নাম্বার 23. হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট? কোনটা সঠিক? আবার দিয়েছি। রাইটিং ডায়েরি, ডায়েরি লেখা, কম্পোজিং ডায়েরি, কিপিং ডায়েরি, না নাম? রাইটিং ডায়েরি, কম্পোজিং ডায়েরি, না কিপিং ডায়েরি? I am writing a diary, I am composing a diary, I am keeping a diary. তোমরা কি মনে করবে? রাইটিং ডায়েরি না, সঠিক আনসার হবে কিপিং ডায়েরি। ক্লিয়ার? চলো নাম্বার 24. When a word, a sign, by a phrase or a statement can be interpreted in many ways, it is called. যখন কোনো শব্দ, কোনো বাক্য বা কোনো ফ্রেজ, এগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারবো, এর মিনিংটা বিভিন্ন হবে, তখন তাকে কি বলা হয়? রেজিস্টার, ফোরগ্রাউন্ডিং, অ্যাম্বিগুইটি, না ডেভিয়েশন? অবশ্যই অ্যাম্বিগুইটি, বুঝতে পারছো। নাম্বার 25. দ্য সেন্টেন্স আই লাভ শুটিং, SHOOTING, I love shooting, is an example of, কিসের এক্সাম্পল? সিম্যান্টিক অ্যাম্বিগুইটি, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, ন্যারেটিভ অ্যাম্বিগুইটি, না ফোনোলজিক্যাল অ্যাম্বিগুইটি? যদি কোনো পার্টিকুলার ওয়ার্ডের মিনিংকে কেন্দ্র করে হয় তখন সেটা কি হয়? সিম্যান্টিক অ্যাম্বিগুইটি, তাই তো? তাহলে আনসার হবে সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। কারণ শুটিং, এই শুটিং শব্দটার মিনিং হচ্ছে এখানে দুটো, একটা হচ্ছে শুট করা আর একটা হচ্ছে সিনেমার শুটিং, সেই শুটিং। ক্লিয়ার? 26. একটু আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, ঠিক আছে? একটু ভালো করে শুনে নাও, কষ্ট করে শুনে নাও। 26 কি বলছে? এ গুড লাইফ ডিপেন্ডস অন এ লিভার, এ গুড লাইফ ডিপেন্ডস on a liver, LIVER. It is an example of, কিসের এক্সাম্পল? এই লিভার শব্দটার মধ্যে দুটো অর্থ আছে, অতএব একটা ওয়ার্ডে যদি দুটো অর্থ থাকে সেটা অ্যাম্বিগুইটি। কোন ধরনের অ্যাম্বিগুইটি? না সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। কি? সিম্যান্টিক অ্যাম্বিগুইটি। অপশনগুলো ছিল সিম্যান্টিক অ্যাম্বিগুইটি, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, ন্যারেটিভ অ্যাম্বিগুইটি, না ফোনোলজিক্যাল অ্যাম্বিগুইটি। ঠিক আছে? 27.
যে অ্যাকর্ডিং টু উইলিয়াম এপসনের মতে অ্যাম্বিগুইটি ইজ অফ, অ্যাম্বিগুইটি কত ধরনের, 4, 5, 6 না 7 টাইপস। এপসনের মতে অ্যাম্বিগুইটি হচ্ছে 7 টাইপস, 7 ধরনের। ঠিক আছে। 28, so which of the following examples is not an example of ambiguity? 4টে সেন্টেন্স দিয়েছি, সেই 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাম্বিগুইটির এক্সাম্পল নয়? 1 নম্বর, দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য ব্যাংক, এটা হবে না। সি ইজ লুকিং ফর এ ম্যাচ, এটাও হবে না। সি হচ্ছে দ্য প্রিস্ট ম্যারিড জনস সিস্টার, এটাও হবে না। 4 নম্বর হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট, এটাই হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট। এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। কিন্তু দ্য ফিশারম্যান ওয়েন্ট টু দ্য ব্যাংক, এর মধ্যে অ্যাম্বিগুইটি আছে, কারণ ব্যাংক মানে একটা এমনি ব্যাংক, একটা নদীর তীর। সি ইজ লুকিং ফর এ ম্যাচ, একটা হচ্ছে ম্যাচ মানে হচ্ছে দেশলাই বাক্স বা কাঠি, আর একটা ম্যাচ মানে হচ্ছে পারফেক্ট পার্টনার। প্রিস্ট ম্যারিড জন সিস্টার মানে হচ্ছে প্রিস্ট নিজে জনের সিস্টারকে বিয়ে করেছিল, আর একটা হচ্ছে প্রিস্ট জনের সিস্টারের বিয়ে দিয়েছিল। ক্লিয়ার? আর মনে হচ্ছে হবে না, যা আওয়াজ আসছে, তাই তো? তাহলে একটু ওয়েট করো, আমি তারপরে আবার কন্টিনিউ করছি। ঠিক আছে? দেখো 29, so which of the following figure of speech is a part of lexical ambiguity? নিচে 4টে ফিগার অফ স্পিচের এক্সাম্পল দেওয়া থাকবে, সেখানের মধ্যে বলতে হবে যে কোনটা লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি আর সেই ফিগার অফ স্পিচটা একই টাইপ। ক্লিয়ার? কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার অফ স্পিচ ইজ এ পার্ট অফ লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। 1 নম্বর হচ্ছে অ্যালিটারেশন, 2 নম্বর হচ্ছে অনোমাটোপইয়া, 3 নম্বর হচ্ছে পান, আর 4 নম্বর হচ্ছে অক্সিমোরন। তাহলে কি কি বললাম? অ্যালিটারেশন, অনোমাটোপইয়া, পান, আর হচ্ছে অক্সিমোরন। এক্সাম্পল উত্তর হবে পান। ঠিক আছে? 30, আই লাইক মুভিং গেটস, সেন্টেন্সটা হচ্ছে আই লাইক মুভিং গেটস। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, কিসের এক্সাম্পল? সিম্যান্টিক অ্যাম্বিগুইটি, সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি, ন্যারেটিভ অ্যাম্বিগুইটি না ফোনোলজিক্যাল অ্যাম্বিগুইটি? I like moving gates. It is an example of semantic ambiguity, syntactic ambiguity, narrative ambiguity না phonological ambiguity? অবশ্যই semantic ambiguity. ক্লিয়ার? কারণ মুভিং গেটস মানে হচ্ছে আমি একটা গেটকে নাড়াতে ভালোবাসি, এটা একটা মিনিং, আর এটা হচ্ছে যে গেটটা চলমান সেই গেটটা আমি ভালোবাসি। 31, in the sentence the complex, কি ভালো করে সেন্টেন্সটা লিখে দিই, তাহলে অসুবিধা হবে। দ্য কমপ্লেক্স হাউসেস ম্যারিড অ্যান্ড সিঙ্গল সোলজার্স and their families. এটা হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স। দ্য কমপ্লেক্স হাউসেস ম্যারিড অ্যান্ড সিঙ্গেল সোলজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এখানে এই হাউসেস শব্দটা এটা কি, কোন পার্ট অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? কি বললাম? এই বাক্যের হাউসেস শব্দটার কোন পার্ট অফ স্পিচ? নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অবশ্যই এটা তোমরা বলবে নাউন, কিন্তু না, এই বাক্যে এটা হচ্ছে ভার্ব। কারণ কি, কেমন হবে উচ্চারণটা, কেমন হবে? দ্য কমপ্লেক্স মানে বিল্ডিং, আবাসন, কি করে? হাউসেস মানে গিভ দ্য শেল্টার, এই আবাসনে কারা থাকে, কাদের জন্য? ম্যারিড অ্যান্ড সিঙ্গেল সোলজার্স, সোলজারদের জন্য, যে সোলজাররা ম্যারিড বা সিঙ্গেল, এবং তাদের ফ্যামিলিদের জন্য। ক্লিয়ার? চলো নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস
is not an example of syntactic ambiguity. Syntactic মানে, wait, just a minute. সিনট্যাকটিক মানে বলেছিলাম কি, যা স্ট্রাকচারে অ্যাম্বিগুইটি থাকবে। একটা সেন্টেন্সের স্ট্রাকচারে তুমি যেমন বলবে একটা মিনিং পাবে, আমি যদি অন্য হয়ে বলি আমি অন্য মিনিং পাবো। কি, দ্য বন্ড স দ্য স্পাই উইথ দ্য টেলিস্কোপ। বন্ড একটা নাম, BOND, স দ্য স্পাই, SPY, স্পাই, উইথ দ্য টেলিস্কোপ। ক্লিয়ার? 2 নম্বর সেন্টেন্স, দ্য ওম্যান held the baby in the green blanket. The woman held the baby in the green blanket. 3 number, the report that he is reading is false. The report that he is reading is false. 4 number, they passed, PASSED, at the port, PORT. এই 4টে এক্সাম্পলের মধ্যে কোন এক্সাম্পলটা সিনট্যাকটিক অ্যাম্বিগুইটির এক্সাম্পল নয়? দেখো, বন্ড স দ্য স্পাই উইথ দ্য টেলিস্কোপ, এটা যদি মিনিং করি তাহলে আমি বলতে পারি বন্ড টেলিস্কোপ দিয়ে স্পাই দেখলো, স্পাই মানে যারা গুপ্তচর তাদের দেখলো। আবার বলতে পারি যে বন্ড কাদের দেখলো, টেলিস্কোপ সমেত যে সমস্ত স্পাইগুলো আছে, গুপ্তচর আছে, তাদের দেখলো। তাহলে দুটো মিনিং স্ট্রাকচার। বিয়েরটা, দ্য ওম্যান হেল্ড দ্য বেবি ইন দ্য গ্রিন ব্ল্যাঙ্কেট, মহিলাটি কাকে ধরেছিল? দ্য বেবি ইন দ্য গ্রিন ব্ল্যাঙ্কেট মানে ওই সবুজ কম্বল জড়ানো বাচ্চাটাকে ধরেছিল, এটা হতে পারে। আবার বা তুলেছিল, আবার হতে পারে মহিলাটি সবুজ ব্ল্যাঙ্কেটে ওই বেবিটাকে তুলে ধরেছিল। কি বললাম, বোঝা গেল? একটা হচ্ছে বেবিকে তুলে ধরলো, জোরটা পড়ছে ব্ল্যাঙ্কেটের উপরে, আর একটা জোর পড়ছে কার উপরে? বেবিটাকে। কোন বেবিটাকে? যেটা গ্রিন ব্ল্যাঙ্কেট দিয়ে জড়ানো আছে। ঠিক আছে? 3 নম্বর, দ্য রিপোর্ট দ্যাট হি ইজ রিডিং ইজ ফলস। এটা কি? সে যে পড়ছে এটা ফলস, এই রিপোর্টটাই ফলস, সে পড়ছে না, সে অন্য কিছু কাজ করছে। আবার কি, দ্য রিপোর্ট দ্যাট হি ইজ রিডিং, তখন রিপোর্টটা ফলস, সে পড়ছে এই রিপোর্টটাই ফলস। তাহলে এখানে দুটো মিনিং, তাহলে এই 3টে হবে না, 4 নম্বরটা হবে উত্তর, দে পাস্ট অ্যাট দ্য পোর্ট। 33 নম্বর দেখো, অ্যাম্বিগুইটি শুড বি ইউজড। অ্যাম্বিগুইটি ব্যবহার করা উচিত কোথায়? ফর্মাল ওরাল রাইটিং বা কমিউনিকেশন। বিয়ের হচ্ছে ফর্মাল রিটেন কমিউনিকেশন। 3 হচ্ছে লিটারারি রাইটিং। আর 4 হচ্ছে রিসার্চ আর্টিকেলস। 1 নম্বর হচ্ছে ফর্মাল ওরাল কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে ফর্মাল রিটেন কমিউনিকেশন, 3 নম্বর লিটারারি রাইটিং, 4 নম্বর রিসার্চ আর্টিকেল। ফর্মালে কোনো কিছুই ফর্মালে ব্যবহার করা উচিত নয়, রিসার্চেও ব্যবহার করা উচিত নয়। তাহলে কোথায় ব্যবহার করা উচিত? লিটারেচারের ক্ষেত্রে বা লিটারারি রাইটিং এর ক্ষেত্রে। তারপরে দেখো, অ্যাম্বিগুইটি ক্যান বি অ্যান অ্যাডভান্টেজ। অ্যাম্বিগুইটি কাদের জন্য অ্যাডভান্টেজ? ফর এ স্কিলফুল রাইটার, দক্ষ লেখকের জন্য, পিজেন্ট সাধারণ চাষির জন্য, বা লেম্যান, লেম্যান মানে এমনি গ্রাম্য লোকজন তাদের জন্য, ইলিটারেট পার্সন অশিক্ষিত ব্যক্তিদের জন্য। তাহলে অশিক্ষিত ব্যক্তিদের জন্য অ্যাম্বিগুইটি নয়, লেম্যান কমন পিপলদের জন্য নয়, পিজেন্ট চাষি বা কমন মানুষের জন্য নয়, কাদের জন্য? স্কিলফুল রাইটার। 35, which of the following sentences is an example of interrogative negative sentence? ইন্টারোগেটিভ নেগেটিভ, আমরা তো সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স জানি। ইন্টারোগেটিভ নেগেটিভটা আবার কি? না, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আবার নাবাচক হবে। কোনটা এক্সাম্পল নয় নাকি কি দিয়ে যদি হচ্ছে, হ্যাঁ, ইজ অ্যান এক্সাম্পল। যে 4টে বাক্য দিয়েছি তার মধ্যে কোনটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভের এক্সাম্পল? 1 নম্বর কি?
ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ নয়। হোয়াট শ্যাল আই ডু নাও, এটাও ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ নয়। হাউ আর ইউ, এটাও ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ নয়। তাহলে কি কি হলো? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক 2 নম্বর, হোয়াট শ্যাল আই ডু নাও 3 নম্বর, হাউ আর ইউ এই তিনটে নেগেটিভ নয়। ডাজ হি নট গো টু স্কুল, এটা ইন্টারোগেটিভ প্লাস দেখো নট আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ। তারপরে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচে কোনটা সঠিক? এক্সক্রুসিয়েটিং জয়, EXCRUCIATING, এক্সক্রুসিয়েটিং জয়, না ওভারওয়েলমিং জয়, না স্প্লেন্ডিড জয়, নাকি ডেলিশিয়াস জয়? কোনটা সঠিক? এক্সক্রুসিয়েটিং জয়, না ওভারওয়েলমিং জয়, না স্প্লেন্ডিড জয়, নাকি ডেলিশিয়াস জয়? অবশ্যই ওভারওয়েলমিং জয়, এটাই হচ্ছে সঠিক কলোকেশন। ক্লিয়ার? ও এক্সক্রুসিয়েটিং জয় হয় না, এক্সক্রুসিয়েটিং পেইন হয়। আচ্ছা, স্প্লেন্ডিড জয় হবে না, ডেলিশিয়াস জয়ও হবে না। দেখ, হুইচ অফ দ্য ফলোইং collocations is not true? Which of the following collocations is not true? নিচে কোন কলোকেশনটা সঠিক নয়? ঠিক আছে, ভোরেসিয়াস রিডার এটা সঠিক। যে সমস্ত পাঠক বোগ্রাসে গিলে ফেলে, বই দাও সঙ্গে সঙ্গে এক ঘন্টা শেষ করে দেবে, সে আবারটা বই দাও আবার শেষ করে দেবে, এরকম। ঠিক আছে, বলা হয় ভোরেসিয়াস রিডার। ফ্লাওয়ার বুকে আগেই বলেছি। গোল্ডেন অপরচুনিটি, এটাও আমরা শুনেছি, সুবর্ণ সুযোগ, এইগুলো পাশাপাশি যায়, এই শব্দগুলোর সঙ্গে এই শব্দগুলোই যায়। ডিপলি ব্যাড, এটা নয়, ডিপলি ব্যাড হয় না। ক্লিয়ার? অতএব এটা হচ্ছে ঠিক নয়। তো হুইচ অফ দ্য ফলোইং কলোকেশন ইজ নট ট্রু, আবার দিয়েছি কোনটা সঠিক নয়? হাইলি সাকসেসফুল, না, হাইলি সাকসেসফুল ঠিক। মোরালি আপরাইট, না, এটাও ঠিক, আমরা শুনেছি মোরালি আপরাইট পারসন। ঠিক আছে। স্ট্রংলি অপোজড, এটাও ঠিক। সে কেমন অপোজ করেছিল? স্ট্রং অপোজ, স্ট্রং অপোনেন্ট, স্ট্রং অপোজিশন। ঠিক আছে, তাহলে হাইলি সাকসেসফুল নয়, মোরালি আপরাইটও নয়, স্ট্রংলি অপোজড নয়, মানে এগুলো সব ঠিক। কোনটা ঠিক নয় বলেছি? অফুলি কনসার্নড, এটা ঠিক নয়। অফুলি কনসার্ন এরা কলোকেশন হয় না, এদের মধ্যে মানে রিলেশনটা কলোকেশনের রিলেশন নয়। ঠিক আছে, এরা পাশাপাশি যায় না। 39, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস গো উইথ দ্য ওয়ার্ড লিসেন? এই লিসেন শব্দটার সঙ্গে নিচের 4টে অপশনের মধ্যে কোন ওয়ার্ডটা যাবে? 1 নম্বর সেফলি, মানে লিসেন সেফলি। 2 নম্বর লিসেন ফ্লুয়েন্টলি, না 3 নম্বর পেশেন্টলি, লিসেন পেশেন্টলি, নাকি 4 নম্বর কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি? কোনটা হবে? সেফলি, ফ্লুয়েন্টলি, পেশেন্টলি, না কেয়ারফুলি? অবশ্যই কেয়ারফুলি। তাহলে দাঁড়াবে কি? লিসেন কেয়ারফুলি। 40, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স? নিচে কোনটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ নয়? দেখো, আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি ABCD করে, এই এক্সাম্পলগুলো যে আসে মানে নেই, এই ধরনের কোয়েশ্চেন আসবে। কারণ গ্রামারে তো কেউ কমন দিতে পারে না, সম্ভব না, আমার পক্ষেও সম্ভব নয়। আমি তোমাদের বলবো হ্যাঁ গ্রামার পার্ট থেকে কোয়েশ্চেন হলে আমি কমন দিয়ে দেবো, তারা জানতে হবে আমি চরম মিথ্যে কথা বলছি। ক্লিয়ার? এই ধরনের এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স? কোনটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ? আই স এ ম্যান হু ওয়াজ ক্যারিং এ বাস্কেট, না, হু ওয়াজ ক্যারিং এ বাস্কেট হবে না, কারণ একটা ফাইনাইট একটা তোমার মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। হি অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট টু মুম্বাই। তারপরে ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ দিয়ে থাকলে হয় না। অ্যাজ সুন অ্যাজ ই কাম রেন স্টার্টেড, এটাও হবে না, অ্যাজ সুন অ্যাজ আছে। তাহলে বি অপশনটা কি আছে? হি অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট টু মুম্বাই, এটাই হবে সঠিক উত্তর, এটা হবে সিম্পল সেন্টেন্স। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার হি অ্যান্ড হিজ ব্রাদার আছে, তাই তো অ্যান্ড আছে, এখানে অ্যান্ডটা কোনো ফ্যাক্টর নয়। যখন
দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত করবে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। অ্যান্ড থাকা মানেই যে সেটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা কিন্তু নয়। ঠিক আছে, অপশনগুলো কি ছিল? আই স এ ম্যান হু ওয়াজ ক্যারিং এ বাস্কেট, 1 নম্বর। 2 নম্বর, হি অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট টু মুম্বাই, 2 নম্বর। 3 নম্বর, ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর ছিল অ্যাজ সুন অ্যাজ ই কাম রেন স্টার্টেড। ঠিক আছে, এটা ছিল 4 নম্বর। আনসার হবে হি অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট টু মুম্বাই, অপশন বি। আচ্ছা, এখানে কতগুলো আছে তো অনেক টাইমের ব্যাপার। ইতিমধ্যে ভিডিওটা 1 ঘন্টা ক্রস করে গেছে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, ঠিক আছে, আপাতত তোমরা এক কাজ করো। আপাতত তোমরা যেটা দিলাম আমি 40টা 20টা 60টা দুটো সেট করেছিলাম, সেই দুটো সেটের আমি দিয়ে দিচ্ছি। মোট 3টে সেট আমার কাছে আছে। এই সেটে 50-55টা কোয়েশ্চেন আছে। তা এই ভিডিওটা দেখো। এই ভিডিও পর যদি তোমাদের মনে হয় আরও প্রয়োজন আছে তাহলে কমেন্ট করো। আমি একটা জিনিস খেয়াল করছি যে কমেন্ট করছো, বেশ কিছু জন কমেন্ট করছো, কিন্তু যারা প্রতিনিয়ত টাচে আছো তারাই কমেন্টটা করছো। বাকিদের কিন্তু একটা কি ভিডিও তো আমরা পেয়ে যাচ্ছি, কমেন্ট করি বা না করি কেন, ওটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমার একটা জিনিস বলার যে তোমাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। ঠিক আছে, আমাকে এখান থেকে ইনকাম করতে হবে, নট দ্যাট। আমার ইনকাম করার অনেক অনেক জায়গা আছে। ঠিক আছে, তো আমি মান্থলি যা ইনকাম করি ভগবানের আশীর্বাদে এনাফ। যাই হোক, যেটা বলছিলাম, অন্ততপক্ষে ন্যূনতম একটু কৃতজ্ঞতা বোধ বা কমেন্ট করলে কি তোমাদের জন্যই কমেন্ট করতে বলছি, আমার জন্য নয়। যদি কমেন্টটা করো তাহলে জানতে পারো হ্যাঁ তোমাদের প্রয়োজন আছে, রিকোয়ারমেন্ট তোমাদের আছে। ঠিক আছে, যাই হোক, এটা ভিডিওটা দেখো এবং নোট করে নাও। যদি প্রয়োজন থাকে তাহলে বলো, তাহলে আরেকটা ভিডিও পোস্ট করে দেবো। এবং প্রথমে যেটা বলেছিলাম যে এটা আমার শেষ ভিডিও, ঠিক আছে, শেষ ভিডিও নয়। আচ্ছা, এটা হয়তো আমি করে দিতে পারতাম, কিন্তু যেভাবে তোমার সরস্বতী পুজোর বিসর্জনের বাজনা বাজছে, ঠিক আছে, একদল যাচ্ছে আর একদল আসছে, তা সেখানে কতবার করে ভিডিও স্টপ করে দিয়ে আবার সেটাকে রিজিউম করা ভীষণ মানে টাইম কনজিউমিং ব্যাপার হয়েছে। কারণ এটা প্রসেসনটা এখান থেকে ক্রস করতে গিয়ে মিনিমাম আধ ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।